এই মডিউলে দ্বিতীয় ভাগে যোগদান করার জন্য আবার স্বাগত। এই ভাগে আমরা সঞ্চয় ধারণা সম্পর্কে শিখব এবং এই ধরনের একটা কোর্স কিভাবে আর্থিক পরিচালনার ধারণাকে বুঝে ওঠার জন্য উপযোগী সেটাও শিখব। তোমাদের রোজকারের জীবনে সঞ্চয়ের কয়েকটা উদাহরণ কে কি মনে করতে পারো? একটু থামুন। বেশ, আমরা প্রায় সিনেমা দেখার জন্য, একটা আইসক্রিম খাবার জন্য বা গল্পের বই কেনার আকাঙ্ক্ষায় স্বল্প পরিমাণের উদ্বৃত্ত অর্থকে লুকিয়ে রেখে থাকি। সঞ্চয়ের সবথেকে সহজতম নমুনা হল লক্ষ্মীর ভাণ্ডারে জমানো। রান্নার জন্য চাল নেবার সময় এক মুঠো চাল মা বস্তায় রেখে দেন। হাত খরচের টাকায় কিছু অংশ বাক্সের মধ্যে জমিয়ে রাখা। সঞ্চয় থাকাটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের কেন মনে হচ্ছে? একদম ঠিক। নিম্নলিখিত সক্ষমতাগুলি থাকার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যে কোনো রকমের জরুরি আর্থিক অথবা চিকিৎসা পরিস্থিতিকে সামাল দেবার জন্য, তোমার স্বপ্নগুলিকে সাকার করার জন্য, যেমন ভাই বোনেদের উচ্চশিক্ষা, নতুন ব্যবসা শুরু করা বা নতুন বাড়ি তৈরি করা। তোমার সঞ্চয়কে বাড়িয়ে তোলার একটা সবথেকে উপযোগী উপায় হলো বাজেট করা। এখন তুমি হয়তো ভাবছো, বাজেট করাটা আবার কি? বাজেট করা হলো সঞ্চয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি হলো এমনভাবে তোমার ব্যয়ের পরিকল্পনা করা যাতে তুমি অহেতুক খরচকে কমিয়ে আনতে পারো এবং সঞ্চয়ের প্রতি আরো নিবিষ্ট হতে পারো। মানুষজন সাধারণত তাদের রোজের প্রয়োজন মেটানোর জন্য ভাবনা চিন্তা না করেই অর্থ খরচ করে, তারপর বেঁচে থাকার টাকাটা জমানোর চেষ্টা করে। বাজেট করার মাধ্যমে তোমার দৈনিক মাসিক খরচ মেটানোর পরেও শুধুমাত্র অতিরিক্ত টাকাই নয়, একটা বড় খরচকে সামলাবার জন্য যথেষ্ট টাকা হাতে থাকাটা নিশ্চিত করতে পারো। বাজেট করা মানে হলো তোমার খরচকে এমনভাবে পরিকল্পনা করা যাতে সঞ্চয় করার জন্য তোমার হাতে কিছু অতিরিক্ত টাকা থাকে। বাজেটের উদ্দেশ্যে 3 মাসের জন্য সহজ নিয়ম মেনে চলো। তোমাদের রোজের খরচের একটা হিসেব রাখো, রিসিটগুলিকে জমিয়ে রাখো। রিসিটের টাকার পরিমাণগুলিকে যোগ করে তোমাদের রোজের খরচের একটা ধারণা করতে পারবে। একইভাবে সাপ্তাহিক মোট খরচ আর শেষে মোট মাসিক খরচের রেকর্ড রাখো। এটা 3 মাসের জন্য করো। যেহেতু তোমরা তোমাদের অর্থের বিষয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছো এবং কিছু কেনার আগে সযত্নে চিন্তা করেছো, খেয়াল করে দেখো যে প্রত্যেক ক্রয় থেকে খানিকটা সঞ্চয় করলে তা সময়ের সঙ্গে বড় প্রভাব ফেলছে। একদম ঠিক একটা বাজেটকে অনুসরণ করে তোমরা কিছু কেনার পরিকল্পনা করলে তোমরা লক্ষ্য এবং বাজেটের কথা মনে রাখবে। সঞ্চয়কে তোমাদের বাজেটের মধ্যে রাখো। খরচ করার চাবিকাঠি হলো, প্রথমত, নিজের প্রয়োজনের জন্য সীমাবদ্ধ থাকো। দ্বিতীয়ত, নিজের কাছে যে টাকা আছে তার বেশি খরচ না করা। কেনাকাটা করার সময় তোমাদের লক্ষ্য আর বাজেটকে মাথায় রাখাটা নিশ্চিত করো। এইভাবে টাকার সমীকরণ ব্যয় ইকুয়াল টু উপার্জন মাইনাস সঞ্চয় এইভাবে বদলে যায়। তোমাদের অর্থের বাজেট সঠিকভাবে করার জন্য ও সঞ্চয় বাড়াবার জন্য সবসময় সঞ্চয়ের 3টি নিম্নলিখিত নিয়মকে অনুসরণ করো আর মাথায় রাখো। প্রথমে নিজেকে টাকা দাও। খরচ শুরুর আগে তুমি যে টাকা সঞ্চয় করতে চাও তা সরিয়ে রাখো। নিয়মিত অভ্যাস করে তোলো। সঞ্চয় কোনো বিকল্প নয়, বরং একটি প্রয়োজন। সঞ্চয়ের জন্য লক্ষ্য স্থির রাখা। সঞ্চয়ের জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখো। এবার আমরা আবার বিশ্বাস পরিবারের গল্পে ফিরে যাই আর তাদের জীবনের অন্য আর একটা দৃশ্যকে দেখে নিই। বিশ্বাসবাবু প্রতি মাসে 12,000 টাকা উপার্জন করেন। তার স্ত্রী শিখা প্রতি মাসে 3,000 টাকা উপার্জন করেন। প্রিয়া প্রতি মাসে 5,000 টাকা উপার্জন করে। পরিবারের আর 4 সদস্য কোনো রকম আয় করেন না। তাদের 15 বছরের মেয়ে গৌরী স্কুলে একটি আর্থিক সাক্ষরতা কোর্সে যোগদান করেছিল। তার কাকা বিকাশের সাহায্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। সে তার হাত খরচের টাকা ফ্যান্সি জিনিস কেনার পেছনে খরচ করে না। তার বদলে সে প্রতি মাসে 200 টাকা করে সঞ্চয় করে।
সে তার দিদি প্রিয়াকে তার উপার্জনের একটা অংশ ব্যাংকে সঞ্চয় করার জন্য পরামর্শ দেয়। এভাবে প্রিয়া 1 বছরের জন্য প্রতি মাসে 1,000 টাকা করে সঞ্চয় করা শুরু করে। সে 1 বছরের মধ্যে তার 2 মাসের বেতনের কিছু বেশি জমাতে পেরে খুব উত্তেজিত। 1 বছর হয়ে গেল, শিখা তার বাগানে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফলাতে পারেনি। তার উপার্জন 3,000 টাকা থেকে 1,000 টাকায় নেমে আসে। সে জানে না কিভাবে সংসারের খরচকে সামাল দেবে। বিশ্বাসবাবু চিন্তায় পড়ে যাচ্ছিলেন। গৌরী দেখেছিল যে তার বাবা মার মুখ থেকে হাসি চলে যাচ্ছে, আর তাদের আর্থিক অবস্থা নিয়ে সবসময় উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তিনি যাবতীয় সম্ভাব্য খরচগুলির কাটছাঁট করেন। ছেলেমেয়েরা দেখে যে তারা আর তাদের আত্মীয়দের বাড়িতে যাচ্ছে না, বাইরের খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। এমনকি বাস্তবিকভাবে বিশ্বাসবাবুকে তার ছেলে মেয়েদের টিউশনির বেতন দিতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে গৌরী তার দিদি প্রিয়াকে ডাকে আর ঠিক করে যে তাদের উচিত তাদের বাবা মার সাথে কথা বলা। প্রথমে বিশ্বাসবাবু তার ছোট ছেলে মেয়েদের সাথে টাকা পয়সার ব্যাপারে কথা বলতে চাইছিলেন না, কিন্তু যখন গৌরী আর প্রিয়া ব্যাংকিংয়ের বিষয়ে জানালো আর কিভাবে গত 1 বছর ধরে তারা ব্যাংকে একটা ভালো অঙ্কের টাকা জমিয়েছে সেটা বলল, বিশ্বাসবাবুর মুখের ওপর থেকে চিন্তার ছায়াটা একেবারে সরে গেল। তিনি আরও মনোযোগ দিয়ে মেয়েদের কথা শুনতে লাগলেন, আর শেষে তারা ঠিক করলো যে যাতে শিখা দুধ আর ডিম বিক্রি করতে পারে, তাই জমানো টাকা থেকে তারা মুরগি, একটা গরু আর একটা ছাগল কিনবে। প্রিয়া ঠিক করলো সে ব্যাংক থেকে লোন নেবে। সেটা দিয়ে সে তার মায়ের জন্য একটা দোকান কিনবে, যেখান থেকে সে তার জিনিসগুলির বিক্রি বাট্টা করতে পারবে। গৌরীর পরামর্শ মতো বিশ্বাসবাবু ব্যাংকে গেলেন আর তার ভাই বিকাশের সাথে কথা বললেন ব্যাংকে টাকা জমানোর বিষয় তার উপদেশ নেবার জন্যে। বিকাশ শুধুমাত্র সঞ্চয় করার জন্য বিভিন্ন উপায়গুলিকে ব্যাখ্যা করলেন না, তার সাথে সাথে আপৎকালীন সময়ে সাহায্যের জন্য বীমা এবং লোনের মতো অন্যান্য প্রকল্পগুলিকেও তাকে বুঝিয়ে দিলেন। যদি তার বাবা মা অসুস্থ হয়ে পড়েন তাহলে হাসপাতালের বিল মেটানোর দুশ্চিন্তা আর বিশ্বাসবাবু রইল না। এবার তিনি তার ব্যবসা বাড়ানো আর বাড়িতে ঘর বানানোর স্বপ্ন দেখতে শুরু করলেন। শিখা এখন তার দোকান থেকে শাকসবজি, দুধ, ডিম বেচে মাসে 6,000 টাকা উপার্জন করে। বিশ্বাসবাবু তার আয় বাড়াবার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে তার দোকানটাকে সারাই করেছেন আর একজন হেল্পার রেখেছেন। তিনি তার দর্জির ব্যবসা থেকে মাসে 15,000 টাকা উপার্জন করেন। প্রিয়াও আরও বড় পার্লারে কাজে যোগ দিয়েছে আর মাসে 8,000 টাকা উপার্জন করছে। তোমরা কি বিশ্বাস পরিবারের বর্তমান উপার্জনটা হিসাব করতে পারো? 15,000 টাকা প্লাস 6,000 টাকা প্লাস 8,000 টাকা, মোট কত হলো? হ্যাঁ, 29,000 টাকা ব্যয়। এখন বিশ্বাস পরিবারের ব্যয়ের দিকটা আমরা একটু যদি দেখি, ধরা যাক 2 বছর বাদে বাজার দর বেড়ে গেছে। ওষুধ 2,000 টাকা, বিদ্যুৎ 1,800 টাকা, মাসিক রেশন 4,000 টাকা, স্যানিটারি প্যাড 100 টাকা, শাকসবজি 3,000 টাকা, মাছ মাংস 3,900 টাকা, কেবল চার্জ 300 টাকা, প্রিপেড মোবাইল কার্ড 800 টাকা, টিউশনস 2,000 টাকা, আত্মীয়র বাড়ি যাওয়া 1,200 টাকা, বাইরে খাওয়া দাওয়া করা 1,200 টাকা, বাচ্চাদের হাত খরচ 500 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,000 টাকা, লোনের মাসিক কিস্তি 2,000 টাকা, টোটাল 23,800 টাকা। তাহলে বিশ্বাস পরিবারের মোট উপার্জন হলো 29,000 টাকা আর ব্যয় হলো 23,800 টাকা। এখন এই অতিরিক্ত 5,200 টাকা কোথায় যাচ্ছে? তোমরা একদম ঠিক বলেছ, সবটাই যাচ্ছে বিশ্বাস পরিবারের সঞ্চয় হিসেবে। আমরা আগেই আলোচনা করেছি যে মোট উপার্জন মাইনাস মোট ব্যয় হলো সঞ্চয়। এবারে আমরা দেখে নিই কিভাবে বিশ্বাস পরিবার তাদের মাসিক উপার্জন থেকে সঞ্চয় করছেন। শিখার উপার্জন থেকে সঞ্চয়ের জন্য দেওয়া টাকার পরিমাণ 1,000 টাকা, প্রিয়ার উপার্জন থেকে সঞ্চয়ের জন্য দেওয়া টাকার পরিমাণ 2,500 টাকা,
বিপদ আপদের জন্য হাতে রাখা টাকা বা এমার্জেন্সি লিকুইড ফান্ড ১৭০০ টাকা। এই সঞ্চয়গুলি দিয়ে বিশ্বাস পরিবার শুধুমাত্র ভবিষ্যতে জরুরি চিকিৎসার জন্য নিজেদের সুরক্ষিতই রাখেননি, তার সাথে সাথে ছেলে মেয়েদের পড়াশুনো, তাদের ব্যবসাকে বাড়ানো আর এমনকি নতুন ঘর তৈরি করার পরিকল্পনাও করতে পেরেছে। গৌরীর আর্থিক সাক্ষরতা পরিবারটিকে এইরকম একটা কঠিন পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। তাই আমাদের অর্থের প্রতি আমাদের যত্নবান হওয়া এবং প্রাপ্ত সকল উৎস থেকে একে পরিচালনা করার দক্ষতার উন্নতির শুরু করাটা অপরিহার্য। পরের লেসনে আমরা দেখব যে কিভাবে সঞ্চয় শুরু করা যায় এবং পরিচালনা করা যায়।